নমস্কার বন্ধুরা, ট্রেন্ডিং বাংলায় আপনাদেরকে স্বাগত। আমেরিকা এখনো পর্যন্ত কেন ইরানের উপর হামলা করতে পারলো না? মধ্যপ্রাচ্যে যুদ্ধের গন্ধ যেন লেগেই আছে। আকাশে যুদ্ধ বিমান, সমুদ্রে এয়ারক্রাফট, চারিদিকে ক্ষেপণাস্ত্র মোতায়েন করা, সব দেখলে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আমেরিকা ইরানের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। কিন্তু আশ্চর্যজনকভাবে এত প্রস্তুতির পরেও এখনো ট্রিগার টিপছে না ওয়াশিংটন। প্রশ্ন উঠছে কেন? বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ কি সত্যিই এই মুহূর্তে দ্বিধায় পড়ে গেছে? ইরান কি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে আমেরিকাও হিসাব করছে পা ফেলছে? নাকি এর পিছনে আছে বড় কোনো কূটনৈতিক খেলা, যার কারণে আমেরিকা ভয় পেতে শুরু করেছে? গোপন চাপ আর অদৃশ্য ভয়, আজকে আমরা খুঁজে দেখব সেই 7টা বড় কারণ যেগুলোর জন্য যুদ্ধের কাউন্টডাউন থেমে গেল। সত্যিটা জানলে আপনিও অবাক হবেন। আজ আমি আপনাদের সঙ্গে এমন এক বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়ে গেছে। প্রশ্নটা খুবই সোজা। আপনারা হয়তো আপনাদের মনেও এসছে, এত প্রস্তুতি, এত অস্ত্রশস্ত্র, এত যুদ্ধ জাহাজ, এত সেনাবাহিনী মোতায়েনের পরেও আমেরিকা এখনো কেন ইরানের ওপর সরাসরি হামলা করলো না? সত্যি কি আমেরিকা ভয় পাচ্ছে, নাকি এর পিছনে আছে আরো বড় কোনো গভীর কৌশল, হিসাব নিকাশ আর বাস্তবতার কঠিন সমীকরণ? দেখুন, বাইরে থেকে বিষয়টা যতটা সহজ বলে মনে হচ্ছে, ভেতরের ছবিটা কিন্তু ততটাই জটিল। খবরের কাগজ খুললেই দেখছি মধ্যপ্রাচ্যে আমেরিকার এয়ারক্রাফট পৌঁছে গেছে, সাবমেরিনটা মোতায়েন করা হয়েছে, ডেস্ট্রয়ার জাহাজ ঘুরে বেড়াচ্ছে প্রতিনিয়ত, জর্ডানের ঘাঁটিতে যুদ্ধ বিমান নামছে, এমনকি কাতার, সৌদি, ইরাকে সামরিক তৎপরতা বেড়ে গেছে। সব মিলিয়ে যেন যুদ্ধের কাউন্টডাউনটা চলছে, কিন্তু তারপরেও ট্রিগার টিপছে না আমেরিকা। এখানেই মানুষের মধ্যে প্রশ্ন জাগছে, তাহলে কেন? আমেরিকাকে আমরা প্রথম থেকে যেভাবে দেখে এসেছি, তারা খুব শক্তিশালী, কোনো ছোটখাটো দেশকে তারা পাত্তা দেয় না, তারা যেটা বলে দেয় সেটাই গোটা বিশ্বে আইনের মতো ব্যবহার হয়। এবং বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তার কথাও কিন্তু একটাই। কিছুদিন আগেই আমরা ভেনেজুয়েলার সঙ্গে দেখেছি। আমার মতে আমেরিকা ইরানের পিছনে হামলা না করার পিছনে কিন্তু আবেগ নয়, পুরোটা তাদের একটা ঠান্ডা মাথার হিসাব বলতে পারেন। যুদ্ধ মানে শুধু বোমা ফেলা নয়, যুদ্ধ মানে অর্থনীতি, কূটনীতি, বন্ধুত্ব, জনমত, প্রযুক্তি সব মিলিয়ে একটা বিশাল দাবার খেলা। আর এই খেলায় যদি কেউ ভুল চাল দেয়, তাহলে নিজের ঘাড়ে নিজেই কুড়াল মারার ব্যাপারটা ঘটে যাবে। প্রথমেই আসি এয়ারক্রাফট ক্যারিয়ারের প্রসঙ্গে। আমেরিকার সবচেয়ে বড় শক্তির প্রতীক এই ভাসমান শহরগুলো। একটা ক্যারিয়ার মানে শুধু যুদ্ধ জাহাজ নয়, তার সঙ্গে ডজন ডজন যুদ্ধ বিমান, তার সঙ্গে থাকে হাজার হাজার সেনা, আর অত্যাধুনিক রাডার আর ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু এটাও সত্যি, এগুলো যত শক্তিশালী ততটাই বড় টার্গেট। ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছে, যুদ্ধ শুরু হলে প্রথম নিশানা হবে এই ক্যারিয়ার। ভাবুন তো, যদি একসঙ্গে শতাধিক ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়, সব গোটা ঠেকানো কি সম্ভব হবে? একটা মিসাইলও যদি গিয়ে লাগে, সেটা শুধু সামরিক ক্ষতি হবে না, আমেরিকার সম্মানের উপর বিশাল আঘাত হতে পারে। এটা পুরো বিশ্বের সামনে তাদের অজেয় ইমেজ ভেঙে পড়তে পারে। তাই আমেরিকা জানে এখানে ভুলের কোনো সুযোগ নেই। যদি ইরান আবার পাল্টা আক্রমণ করে আমেরিকার ক্ষতি করে দেয়, আমেরিকা বিশ্বের সামনে মুখ ঢাকবার জায়গা পাবে না লজ্জাতে, এবং ডোনাল্ড ট্রাম্পের দম্ভ মাটিতে মিশে যাবে। দ্বিতীয় বড় সমস্যা ইরানের আকাশ প্রতিরক্ষা। আগে ইরানকে তুলনামূলক দুর্বল ভাবা হতো, কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে। রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ। যদি সত্যিই তারা S-400 মতো উন্নত এয়ার ডিফেন্স পেয়ে থাকে, তাহলে আমেরিকার অত্যাধুনিক যুদ্ধ বিমানও অন্তত তাদের হাতে নিরাপদ থাকবে না। একটা F-35 বা F-16 যদি গুলি করে নামানো হয়, সেটা শুধু সামরিক ক্ষতিই নয়, একটা আমেরিকার কাছে বড় মানসিক ধাক্কাও হতে পারে। সারা বিশ্বে বার্তা যাবে আমেরিকার প্রযুক্তিও আজকে আর কাজ করছে না। তাই আকাশপথে হামলা করাটাও এখন আর সহজ সিদ্ধান্ত নয়। আমেরিকা খুব ভালোভাবেই জানে, যদি তারা হামলা চালানোর পরে প্রত্যাঘাত যদি করতে আরম্ভ করে পাল্টা ইরান, তাহলে তাদের লোকলজ্জার মধ্যে পড়তে হবে। আর তৃতীয় সমস্যা, বন্ধু দেশগুলোর অনীহা। সৌদি আরব, কাতার, জর্ডান, এরা সবাই আমেরিকার বন্ধু ঠিকই, কিন্তু কেউই নিজের মাথায় আগুন নিতে চাইছে না। তারা জানে তাদের ঘাঁটি ব্যবহার করে যদি আমেরিকা হামলা করে, তাহলে ইরানের ক্ষেপণাস্ত্র সোজা তাদের দেশেই পড়বে। তাই তারা দূরত্ব বজায় রেখেছে। আর এদের সাহায্য ছাড়া আমেরিকার পক্ষে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানো কঠিন। ইরানের বিপক্ষে যুদ্ধ শুধু সৈন্য দিয়ে হয় না,
লজিস্টিক, জ্বালানি ঘাঁটি সব দরকার পড়ে। আর চতুর্থ বিষয় হচ্ছে ইসরায়েল। অনেকেই ভাবে ইসরায়েল সবসময় যুদ্ধের জন্য রেডি, কিন্তু বাস্তবতা হলো তাদের ডিফেন্স সিস্টেমও চাপে আছে। টানা সংঘর্ষে আয়রন ডোমের স্টক অনেক আগের তুলনায় কমে গেছে। নতুন ক্ষেপণাস্ত্র আসছে ঠিকই, কিন্তু পুরোপুরি তারা প্রস্তুত নয়। ইরান যদি একসঙ্গে শত শত মিসাইল ছড়ে সব আটকানো সম্ভব তাদের পক্ষে নাও হতে পারে। আর ইসরায়েলে বড় ক্ষতি হলে আমেরিকার উপর চাপ পড়বেই পড়বে। আরেকটা যেটা মানুষকে ভাবাচ্ছে, পঞ্চম বড় ভয়, যেটা 5 নম্বর ভয়, ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। ইরান কিন্তু দুর্বল নয়, ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। যদি সত্যি তাদের কাছে আইসিবিএম থাকে তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ পর্যন্ত রেঞ্জের মধ্যে চলে আসবে। এমনকি আমেরিকার মূল ভূখণ্ডও ঝুঁকির মধ্যে পড়তে পারে ইরান যদি পাল্টা হামলা করে। একবার এই স্তরের যুদ্ধ শুরু হলে তার কিন্তু আর কোনো সীমানা থাকবে না, পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে। তাই আমেরিকা ভাবছে একটা আঞ্চলিক যুদ্ধ কি বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। আরেকটা যেটা মানুষকে ভয় দেখাচ্ছে, মানে আমেরিকার মানুষ ভয় পাচ্ছে, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, ইরানের মিত্র শক্তি হুতি বা হিজবুল্লাহ, নানা মিলিশিয়া গ্রুপ, এরা ছায়া যোদ্ধার মতো সরাসরি যুদ্ধ না করেও আমেরিকা এবং তার বন্ধুদের নাস্তানুবাদ করতে পারবে। লোহিত সাগরে জাহাজ হামলা করলে আন্তর্জাতিক বাণিজ্য থমকে যাবে, তেলের দাম বিপুল পরিমাণে বেড়ে যাবে, যার ফলে কি হবে, একটা বড় সড়ো অর্থনীতিতে ধাক্কা খাবে। যুদ্ধের প্রভাব শুধু মাঠে নয়, বুঝতে পারছেন তো, মার্কেটেও পড়বে। তাই আমেরিকাকে খুব সাবধানে পা ফেলতে হবে। আমেরিকা শক্তিশালী হয়েও এখনো কেন হামলা করতে পারছে না ইরানে, এটা একদম পরিষ্কার। আর 7 নম্বর কারণ, সপ্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, রেজিম চেঞ্জ বা সরকার বদলানোর লক্ষ্য। আমেরিকা যদি হামলা করেও ইরানের শাসন ব্যবস্থা বদল করতে না পারে তাহলে এত খরচ কিংবা এত প্রাণহানি সবই বেকার যাবে। আফগানিস্তান আর ইরাকের অভিজ্ঞতা তাদের চোখ খুলে দিয়েছে। বছরের পর বছর যুদ্ধ করে শেষমেশ কি পেয়েছে? বিশাল খরচ, অস্থিরতা আর আন্তর্জাতিক সমালোচনা। তাই এবার তারা একই ভুল করতে চাইছে না। যেভাবে আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি, বিশ্ব রাজনীতির মানচিত্রে আমেরিকাকে কোণঠাসা করার জন্য কিছু শক্তিধর দেশ উঠে পড়ে লেগেছে। ভেতর ভেতর তাদের একটা ষড়যন্ত্র চলছে। তাই আমেরিকাকে অনেক দেশ এখন আর ভয় পাচ্ছে না। তবে আমার মনে হয় এই পুরো ঘটনাটা আমাদের একটা বড় শিক্ষা দিচ্ছে। যুদ্ধ কখনো শুধু শক্তির লড়াই নয়, এটা একটা বুদ্ধির লড়াই। যে যত বেশি ভেবে চলবে তার তত ক্ষতি কম হবে। আমেরিকা বুঝে গেছে ইরান আগের মতো আর দুর্বল দেশ মোটেও নয়। সরাসরি আঘাত করলে তারা পাল্টা আঘাতও করবে এবং আমেরিকার সমান ক্ষতি হতে পারে। তাই বাইরে থেকে যতই দেখা যুদ্ধ খুব তাড়াতাড়ি লাগতে চলেছে, বাস্তবে চলছে তার একটা হিসাব নিকেশ। কূটনৈতিক চাপ, গোপন আলোচনা, হয়তো শেষ পর্যন্ত যুদ্ধ হবে না। কারণ সবাই জানে এই আগুন জ্বললে কেউ পুরোপুরি বাঁচবে না। আমেরিকার ক্ষতি হবে, ইরানের ক্ষতি হবে। সব মিলিয়ে বলতে গেলে আমেরিকা ভয়ে পিছিয়ে নেই, বরং বাস্তবতা বুঝে সাবধানে হাঁটতে চাইছে। কারণ এই যুদ্ধে জেতা থেকেও বড় প্রশ্ন কতটা হারাতে হবে। আর যদি হারটাই বেশি হয় তাহলে যুদ্ধ করে লাভটা কি? শেষ পর্যন্ত একটা কথাই বারবার মাথায় ঘুরে ফিরে আসে, যুদ্ধ কি সত্যিই এই সমস্ত জিনিসের সমাধান আনতে পারবে, নাকি শুধু আর একটা বড় বিপদের দরজা খুলে যাবে? আমেরিকা যদি ইরানকে ঘিরে যে উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি তা কেবল দুই দেশের সংঘর্ষই নয়, এর ভেতরে লুকিয়ে আছে গোটা বিশ্বের ভবিষ্যৎ। বাইরে থেকে বিষয়টা অনেক সময় সিনেমার মতো লাগে, যুদ্ধ জাহাজ, ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমান, শক্তির প্রদর্শন, কিংবা বাস্তবে যুদ্ধ মানে আগুন, মৃত্যু, অর্থনৈতিক ধস আর অনিশ্চিত আগামী। আমেরিকা এত শক্তিশালী হয়েও তারা নিজেরাও ভাবছে ইরানের কাছে ইরানও কিন্তু বর্তমানে কম শক্তিশালী নয়। তারা জানে তাদের আঘাত করা মানে ইরান পাল্টা আঘাত করবে, ক্ষয়ক্ষতি হবে। তাই তারা হিসাব করছে। এই পরিস্থিতির মধ্যে শেষ অধ্যায়ে দাঁড়িয়ে আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে আসলে কি ঘটছে আর এর পরিণতি কোথায় গিয়ে থামবে। আমার ব্যক্তিগত বিশ্লেষণে একটা বিষয় পরিষ্কার, আমেরিকাকে যদি কেউ দুর্বল ভাবেন, আমেরিকা কিন্তু মোটেও দুর্বল নয়। আবার ইরানও আগের মতো অসহায় নয়, বর্তমানে তাদের শক্তি অনেক বেশি। দুই পক্ষই জানে সরাসরি যুদ্ধ মানে শুধু জয় পরাজয়ের খেলা নয়, বরং আত্মঘাতী ঝুঁকি। আগে আমেরিকা যখন ইরাক বা আফগানিস্তানে হামলা করেছিল তখন প্রতিপক্ষ এত শক্তিশালী ছিল না, আকাশে আধিপত্য ছিল একতরফা, প্রযুক্তির ব্যবধান ছিল বিশাল। কিন্তু বর্তমানে সময়টা পুরোপুরি পাল্টে গেছে। এই 2026 সালে দাঁড়িয়ে ইরান অনেক শক্তিশালী একটা দেশ। ইরান বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞা, চাপ আর হুমকির মধ্যে থেকেও নিজের সামরিক শক্তি ব্যাপকভাবে গড়ে তুলেছে। মিসাইল প্রযুক্তি, ড্রোন, আন্ডারগ্রাউন্ড ঘাঁটি, আঞ্চলিক বন্ধু সব মিলিয়ে তারা একটা অদ্ভুত ডিফেন্স নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে। ফলে আমেরিকার জন্য কাজটা আগের মতো আর সহজ হবে না। এখানেই আসল দ্বন্দ্বটা লেগে রয়েছে। আমরা সাধারণ মানুষ অনেক সময় ভাবি আমেরিকা চাইলে তো একদিনই সবকিছু শেষ করে দিতে পারে। কথাটা
শুনে কিছুটা সত্য মনে হলেও এটা কিন্তু পুরোপুরি সত্য কথা নয়। আমেরিকা চাইলে সবকিছু করতে পারে না, কারণ যুদ্ধ মানে শুধু বোমা ফেলা নয়। যুদ্ধ মানে আঘাত করার পরে কি হবে, পাল্টা চাপ, সেটাও ভেবে রাখতে হবে। ধরুন আমেরিকা ইরানে বড় একটা হামলা করে দিল, 7-5 না ভেবে, কিছু ঘাঁটি ধ্বংস করে দিল, কিছু সামরিক স্থাপনা উড়িয়ে দিল, তারপর কি হবে? ইরান কিন্তু চুপচাপ বসে থাকবে না। তারা কি চুপচাপ বসে থাকবে? নিশ্চয়ই না। তারা পাল্টা আঘাত করবে বা আঘাত করার চেষ্টা করবে। আর সেই পাল্টা আঘাত যদি তেল ক্ষেত্র, জাহাজ চলাচল, বাণিজ্য পথ বা আমেরিকার বন্ধু দেশগুলোর উপর পড়ে, তাহলে পুরো বিশ্বের অর্থনীতি পুরোপুরি কেঁপে উঠবে। আমরা ভুলে যাচ্ছি মধ্যপ্রাচ্য শুধু যুদ্ধক্ষেত্রই নয়, এটা বিশ্বের একটা শক্তির উৎস বলতে পারেন। এখানকার তেল গ্যাসের উপর নির্ভর করে ইউরোপ, এশিয়া, এমনকি আমেরিকার মার্কেটও। যুদ্ধ শুরু হলেই তেলের দাম আকাশ ছোঁয়া হবে, পণ্য দাম অনেক বেড়ে যাবে, মুদ্রাস্ফীতি বাড়বে, সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। অর্থাৎ যুদ্ধের আগুন শুধু সীমান্তেই জ্বলবে না, সেটা আমাদের গোটা বিশ্বের রান্নাঘরে পৌঁছে যাবে। মধ্যপ্রাচ্যের ভূমিকা ঐতিহাসিক ভূমিকা রয়েছে। সেখানে আমেরিকা খুব তাড়াতাড়ি ইচ্ছা করলে কোনোভাবেই ইরানে তারা হামলা করতে পারবে না। তাদেরকে 10 বার ভাবতে হবে। এই যে আমরা কিছুদিন আগে শুনলাম এই বুঝি হামলা হবে, এই বুঝি হামলা হবে, কিন্তু হয়েছে কি? হয়নি। আসলে ইরানও ভাবছে, আমেরিকাও ভাবছে। আর একটা বড় বিষয় হচ্ছে ভাবমূর্তি। আমেরিকা নিজেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসাবে তুলে ধরতে চায় গোটা বিশ্বের সামনে। কিন্তু যদি যুদ্ধ শুরু করে এবং দ্রুত তারা ফলাফল না পায়, তাহলে সেই ভাবমূর্তিতে বিরাট ধাক্কা খাবে। একটা এয়ারক্রাফট ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হওয়া, আর একটা যুদ্ধ বিমান ভূপাতিত হওয়া, বা কোনো ঘাঁটিতে বড় ক্ষতি, এই ছোট ঘটনাগুলোই আন্তর্জাতিক রাজনীতিতে বিশাল বার্তা এনে দেবে। তখন অন্য কোনো দেশগুলো ভাববে আমেরিকা অন্তত এই মুহূর্তে তার আগের শক্তি ধরে রাখতে পারেনি। এই মানসিক পরিবর্তনই সবচেয়ে বড় ক্ষতি হবে আমেরিকার। তাই তারা এখনো পর্যন্ত ভেবেই যাচ্ছে। তাই আমরা মনে করি আমেরিকার এই ধীরে পা ফেলা আসলে ভয়ের নয়, বরং তারা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আছে। তারা জানে যুদ্ধটা শুরু করা হয়তো সহজ, কিন্তু শেষ করা তাদের পক্ষে অনেকটা কঠিন। আফগানিস্তানে ঢুকেছিল কয়েক মাসের পরিকল্পনা নিয়ে, বের হতে লেগেছে 20টা বছর। ইরাকে ঢুকেছিল গণবিধ্বংসী অস্ত্রের অজুহাতে, কিন্তু শেষ পর্যন্ত সেই দেশটাই অস্থিরতায় ডুবে গেল। এই অভিজ্ঞতা তাদের শিক্ষা দিয়েছে শুধু শক্তি দেখিয়ে সব সময় সমস্যার সমাধান হবে না। তবে এখানেই সমালোচনার জায়গাও আছে। আমেরিকা প্রায় অন্য দেশের ভেতরের রাজনীতিতে হস্তক্ষেপ করে। কিছুদিন আগে আমরা ভেনেজুয়েলাতে দেখেছি। ট্রাম্প কখন যে কি করেন সেটা তিনি নিজেও জানেন না। নিষেধাজ্ঞা দেয়, চাপ সৃষ্টি করে, অন্যরকমভাবে অজুহাত দেয় এবং অনেক কৌশল পরিস্থিতি আরো জটিল করে তোলে। ইরানের ক্ষেত্রেও তাই হয়েছে। বছরের পর বছর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে দেশটাকে কোণঠাসা করা হয়েছে। ফলে তারা আরো বেশি সামরিকভাবে শক্তিশালী হওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ চাপ বাড়ালে প্রতিপক্ষ আরো শক্ত হয়ে দাঁড়াবে। এই বাস্তবতা আমেরিকা হয়তো দেরিতে হলেও বুঝেছে। এই 2026 সালে এসে দাঁড়িয়ে আমেরিকা যদি ভাবে আমরা গোটা পৃথিবীতে দাদাগিরি করব, অন্তত তাদের এই চিন্তা ভাবনা এবার দাড়িপূর্ণ টানতে হবে। অন্যদিকে ইরানও কিন্তু পুরোপুরি নির্দোষ নয়। তারা আঞ্চলিক রাজনীতির মধ্যে নানা মিলিশিয়া গোষ্ঠীকে সমর্থন দেয়, প্রক্সি যুদ্ধ চালায়, যা মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়িয়ে ফেলে। ফলে দুই পক্ষই একে অপরকে উস্কানি দেয়, আর সাধারণ মানুষ তার ফলটা ভোগ করে। এই দুষ্টচক্র বন্ধ না হলে স্থায়ী শান্তি কখনোই সম্ভব নয়। আমাদের মনে হয় এই পরিস্থিতির সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আধুনিক যুগে বড় যুদ্ধ কারোর জন্যই লাভ হবে না। আগে যুদ্ধে জিতে জমি দখল করা যেত, সম্পদ লুট করা যেত। এখন যুদ্ধ মানেই অর্থনৈতিক একটা ধস লাগবে, আন্তর্জাতিক চাপ আসবে, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হবে। জয়ী পক্ষ যারা যুদ্ধে জিতবে তাদেরও কিন্তু অনেক ক্ষতি হবে। তাই শক্তির চেয়ে বুদ্ধি আর আগ্রাসনের চেয়ে কূটনীতি, এই পথই বেশি করে কার্যকরী। কিছুদিন আগে আমরা দেখছিলাম ইউরোপের কিছু দেশ ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু আর পাত্তা দিচ্ছে না। আমরা যারা দূরে বসে খবর দেখছি তাদের কাছে হয়তো রাজনৈতিক বিশ্লেষণ অনেকটা ভালো লাগছে, কিন্তু যেসব মানুষ ওই অঞ্চলে থাকে তাদের কাছে এটা জীবন মৃত্যুর প্রশ্ন। যুদ্ধ তো মানুষকে ভালো জিনিস দেয় না। একটা মিসাইল মানে একটা পরিবার শেষ হয়ে যাবে, একটা বোমা মানে একটা শহরের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তাই যুদ্ধ নিয়ে উত্তেজনা দেখানোর আগে মানবিক দিকটা প্রত্যেকের ভাবা দরকার। যদিও ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারে খুব কমই ভাবেন, আমরা এর আগেও দেখেছি। আমেরিকা যদি সত্যিই বুদ্ধিমান হয় তাহলে সরাসরি যুদ্ধের বদলে আলোচনার পথেই এগোবে। আর ইরানকেও বুঝতে হবে শক্তি প্রদর্শন করে স্থায়ী নিরাপত্তা পাওয়া যাবে না। দুই পক্ষ যদি এক কদম করে পিছিয়ে আসে তবেই শান্তি রাস্তা পাওয়া যাবে, নয়তো সম্ভব নয়।